একটি ব্যতিক্রমী কাজ। প্রথমে ব্যতিক্রমী কথাটা কেন বললাম তার ব্যাখ্যাটা প্রয়োজন। এতব অঞ্চলে ধারাবাহিকভাবে ইংরাজি এবং বাংলা বাইল্যাঙ্গুয়াল কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, এই সংখ্যাটা একেবারে হাতে গুনে বলা যায়। সেই দিক দিয়ে বিচার করলে অসীম সেনগুপ্ত এই ধারাবাহিক কাজটি দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটি বাইলিঙ্গুয়াল, একই সাথে বাংলা এবং ইংরেজিতে, এবং ইংরেজি অনুবাদটাও তিনি নিজেই করছেন। এইটা আমাদের শুধু এই অঞ্চলের নয়, আমার মনে হয় জেলা ছাড়িয়ে রাজ্যের দিকে তাকালেও এই সংখ্যাটা আমরা একেবারে হাতে গুনে বলতে পারি যে যিনি একসাথে বাংলা এবং ইংরাজি দুটোতেই প্রায় সমান দক্ষতায় কাজ করছেন এবং কাব্যগ্রন্থ প্রকাশ করছেন বাইলিঙ্গুয়াল। আমি এবার আলোচনায় প্রবেশ করি। প্রকাশদা কিছুদিন আগেই মারা গেছেন। প্রকাশদা মারা যাওয়ার সংবাদের খবরটা অসীমদা হয়তো অফিস থেকে ফেরার সময় ট্রেনে আস্তে আস্তে পেয়েছেন। ফিরে এসে অসীমদা রাত্রিবেলায় আমাকে ফোনে বললেন যে কি হচ্ছে চারদিকে। এটাই অসীমদার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল। তো তারপর আমাদের মধ্যে কথা বলতে বলতেই খুব স্বতঃস্ফূর্তভাবে একটা লাইন আমার মনে এসেছিল। আমি ফোনে অসীমদাকে বললাম যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে, বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়, মাটি মেশায় মাটিতে। আমি জানি না হঠাৎ এই স্বতঃস্ফূর্তভাবে একটা মৃত্যুর সঙ্গে এই লাইনটা আমার ফোনে আমার মনে এলো কেন, এবং আমি এই প্রতিক্রিয়াটা অসীমদাকে সঙ্গে সঙ্গেই বললাম যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে, বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়, মাটি মেশায় মাটিতে। দেখুন এখানে তো কোথাও মৃত্যু শব্দটা নেই, কোথাও মরণ শব্দটা নেই, কোথাও চির বিদায় শব্দটা নেই, কিন্তু একটা মৃত্যুর সঙ্গে সংযুক্ত করে হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে এই লাইনগুলো আমার মাথায় এলো কেন। ওটাও তো একটা চরম বন্ধন ছিন্ন করে চলে যাওয়া, জীবনের প্রত্যেকটা সুতো গ্রন্থিকে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে চলে যাওয়া। কিন্তু এই লাইনগুলোর মধ্যে কোথাও তো মৃত্যু নেই, কোথাও মরণ শব্দটা নেই, কোথাও চিরবিদায় শব্দটা নেই, অথচ একটা মৃত্যুর প্রতিক্রিয়া হিসাবে আমার মনে স্বতঃস্ফূর্তভাবে এই লাইনগুলো চলে এলো। আসলে এটাই কবিতা। কবিতার মধ্যে কবি এমন একটি ইকুয়েশন, এমন একটি রসায়ন, এমন একটি রাসায়নিক বিশ্লেষণ ঘটিয়ে দেয় যেটা কবিতার ওই পরিচিত শব্দগুলোর বাইরে গিয়ে আমাদের একটা অন্য মানে আমাদের কাছে চলে আসে। সেই জন্যই কবি, সেই জন্যই কবিতা। এবং এই যে অ্যারিস্টটল তার ফিজিক্সের শেষ চ্যাপ্টারে লিখেছিলেন মেটাফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের পরবর্তী, যেখানে ফিজিক্স তার ইকুয়েশন, তার তত্ত্ব সমস্ত শেষ হয়ে যাওয়ার পর যেখান থেকে দর্শনটা শুরু হয় সেটাই ছিল মেটাফিজিক্স। ফিজিক্স যেখানে শেষ, মেটাফিজিক্সের সেখান থেকে শুরু। তাই এই যে সুতো এবং গ্রন্থি, এই দুটো আপাত শব্দ, খুব পরিচিত শব্দ, কিন্তু এই দুটো শব্দর মধ্যে দিয়ে অসীম সেনগুপ্ত, অসীম ভট্টাচার্য বুনেছেন খুব সুন্দরভাবে আমাদের জীবন, আমাদের প্রাত্যহিক জীবন উত্তীর্ণ এবং পরবর্তী, মানে যেটাকে আমরা মেটা পরিচ্ছন্ন বলতে পারি, এই দর্শনে উত্তীর্ণ করেছেন। সেই জন্য স্বাভাবিকভাবেই সুতো এবং গ্রন্থি অতিক্রম করেও আমরা আমাদের জীবনের বিভিন্ন ঘটনাকে এর সঙ্গে খুব সহজে রিলেট করতে পারি। স্বেচ্ছায় চলে গেল বলে পিঠটুকু দেখা গেল শুধু, since he left by choice only the back was visible। দেখুন, এই পৃথিবী থেকে স্বেচ্ছায় চলে যাওয়া তো সবচেয়ে কঠিন কাজ। এত বন্ধন, এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, এটা থেকে যিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি স্বেচ্ছায় চলে যাব, আর তার পিঠটুকু, তার ব্যাক ওয়াজ ভিজিবল, ওই পিঠটুকুর মধ্যে যেন একটা এপিটাফ লেখা আছে, যেখানে বলা আছে কি কারণে আমি বন্ধন ছিন্ন করে দিয়ে চলে গেলাম, আমার কি মান অভিমান, কি রাগ দুঃখ, আমার কি কথা, সেটা যেন ওই
পিঠে লেখা আছে, আমার এই বন্ধন চিহ্নের কারণটা যেন the back was visible। আবার এই যে এই আবার একজন মানুষের জীবিকায় তারা মৃত্যুকে জীবনের কাছে পৌঁছে দেয়। আমি হ্যাংম্যানের কথা বলছি। অসীম ভট্টাচার্য লিখলেন, ভাসুরেরা যে কৌশলে মৃত্যুকে জীবনের কাছে দাগহীন পায়। দেখুন, মৃত্যুকে জীবনের সাথে, জীবনকে মৃত্যুর সঙ্গে নয়। ভাসুরেরা যে কৌশলে মৃত্যুকে জীবনের সঙ্গে দাগহীন বাঁধে। As hangman bind death to life without a scar, bind death to life, life to death নয়। হ্যাংম্যানই একমাত্র তার জীবিকার জন্য মৃত্যুকে জীবনের সঙ্গে বাঁধে, এবং সেটা কিভাবে? দাগহীন বাঁধে, উইদাউট এ স্কার, একটা দাগহীন ভাবে বাঁধা। এই যে আমরা এই আলোচনাগুলো করছিলাম, এই আলোচনাগুলো সুতোবন্ধী পেরিয়ে অসুবিধা হচ্ছিলেন মেটাফর এর বাইরে গিয়ে একটা কবি, ছোটবেলায় আমরা পড়েছি, ফিজিক্সে পড়েছিলাম যে দুটো মৌলিক পদার্থ যখন বিক্রিয়া করে একটা যৌগ পদার্থ তৈরি হয়, সেখানে মৌলিক পদার্থের প্রতি ধর্ম সেখানে বিলুপ্ত হয়ে গিয়ে নতুন ধর্ম সেই যৌগিক পদার্থে আশ্রয় গ্রহণ করে। এই যে সুতো গ্রন্থি অতিক্রম করে, যেটাকে আমি একটু আগে মেটাফিজিক্স অ্যারিস্টটলের বলতে চেয়েছিলাম, মেটাপৈত্রী অর্থাৎ দর্শন, একটা অন্য ভাবনা, একটা অন্য বিষয়ে তাকে উদ্দীপ্ত করা। অসীম ভট্টাচার্য বলেছেন, সুতো এক জৈব উপাদান। থ্রেড ইজ অ্যান অর্গানিক ক্রিয়েশন। উৎপাদন কিন্তু প্রোডাকশন বললেন না, থ্রেড ইজ অ্যান অর্গানিক ক্রিয়েশন। ক্রিয়েশন শব্দটা কেন একটু আগে অনেকবার অনেকে ওই কবিতাটা বলার চেষ্টা করেছেন। আসলে জৈব উপাদানই তো। রেশম কীট প্রতিদিন যে একটা একটা করে সুতো বাঁধে, রেশম কীট প্রত্যেক দিন যে একটা একটা করে সুতো বাঁধে, সেই সুতোতে, সুতোর আবর্তে, সুতোর আবর্তে ঘুরতে ঘুরতে তার যে গুটি বা কোকুনটা তৈরি হয়, তারপরে গুটি বা কোকুনটা তৈরি হওয়ার পর সেটা যখন আমরা সংগ্রহ করি, সিরিসিন নামে একটা প্রোটিন, যেটা তার লালা, যেটা ওই সুতোটা যখন বায়ুর সংস্পর্শে আসে, লালাটা, সেটা তন্তুতে রূপান্তরিত হয়। সেটা যখন প্রতিদিন ওই একটা একটা করে সুতো ঘুরতে ঘুরতে একটা গুটি তৈরি হয়, একটা কোকুন তৈরি হয়, তারপর আমরা সেই কোকুনগুলো সংগ্রহ করি, সেটাকে ফোটাই, তন্তুগুলো বার করি, সেখান থেকে আস্তে আস্তে সুতো, এবং তারপরে আমরা আমাদের পরিধান বস্ত্র তৈরি করি। কিন্তু শেষে কি হয়? রেশম কীটটা মারা যায়। আসলে বাঁধন এক, অসীম ভট্টাচার্য কাব্যবতী লিখেছেন, আসলে বাঁধন এক সান্ত্বনা মাত্র। The physical world is only a consolation। আসলে ভাবুন তো, প্রতি মুহূর্তই তো একটা জীবন মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু আগে এসেই যে এই ঘরে প্রবেশ করলাম, কাব্যগ্রন্থ প্রকাশিত হলো, সেটা তো এখন অতীত। প্রতিটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা আনন্দের মুহূর্ত, প্রতিটা দুঃখের মুহূর্ত, প্রতিটা হর্ষ বিষাদ, প্রত্যেকটা মুহূর্তই কিন্তু এক একটা জীবনের বন্ধন ছিন্ন করে, এক একটা সুতোকে ছিন্ন করে মৃত্যুর গ্রন্থির দিকে এগিয়ে যাচ্ছে। আসলে জীবনের এই যে আপাত বন্ধনটা, এটা একটা সান্ত্বনা। The physical bond is only a consolation বলেছে। আসলে জীবনের মধ্যেও অনেক ভ্রান্তি বিভ্রান্তি লুকিয়ে থাকে। যতটা ছেড়েছ সুতো, ততটাই দূরে গেছে ঘুড়ি যদি ভাবো, ভুল হবে। যতটাই ছেড়েছ সুতো, ততটাই দূরে গেছে ঘুড়ি যদি ভাবো, ভুল হবে। তাই তো জীবনটা তো তাই।
আমরা বাস্তবিকভাবে যে আমরা দুজন পাশাপাশি বসে আছি, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটাই কি আমাদের প্রকৃত ডিস্টেন্স? মানসিকভাবে কি আমরা হয়তো অনেক দূর চলে যাইনি? আর অথচ যে অনেক দূরে বসে আছে, হয় এখন কলকাতায়, নয় দুর্গাপুর, অথবা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে, সে অত দূরে বসে থাকলেও তো সে হয়তো মনে আমার খুব কাছাকাছি। তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স ইজ অনলি এ কনসোলেশন। তাই তো আমরা বলি যে এই যে মানে যতটা ছেড়েছ সুতো ততটাই দূরে গেছে ঘুরে, যদি ভাবো ভুল হবে। শুধু জীবন দিয়ে নয়, শুধু মানুষের জীবন দিয়ে নয়। মাকড়সার কথা হচ্ছিল, আমি এই ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলাম কোথাও ক হয়ে বাসে নাকি। এখানে বসতে বসতে দেখলাম এই কোনায় একটা মাকড়সা রয়েছে। যারা দেখাটা অন্তত মাকড়সার জন্য মানে ঠিকঠাক করে আজকে কাব্যমতের জাস্টিফিকেশন করে। তাহলে সেখানে অসীম ভট্টাচার্য বলছেন যে অপেক্ষা শেষ করে মাকড়সাটি তার নিজস্ব সুতো বেয়ে শিকারের কাছাকাছি আসে। অপেক্ষা শেষ করে, at last the spider descending on its own thread drew close to its prey. এই যে descending, কি অসাধারণ শব্দ প্রয়োগ। অপেক্ষা, at last the spider descending on its own thread drew close to its prey. এই যে মানে এই অসাধারণ ভাবে ডিসেন্ডিং শব্দটা ব্যবহার, এটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবং আমাদের জীবনের সাথে রিলেট করতে গেলে যদি বলি, বয়ন সম্পূর্ণ হলে সুতোর আর অস্তিত্ব থাকে না। অসীম ভট্টাচার্য লিখেছেন, বয়ন সম্পূর্ণ হলে সুতোর আর অস্তিত্ব থাকে না। When the weaving is done, the thread loses its entity. সত্যি তো তাই। এই কিছুদিন আগেই তো হরমনপ্রীত কাউর যখন ওই এক্সট্রা কভার থেকে পিছন দিকে ঘুরিয়ে ক্যাচটা নিতে দৌড়চ্ছিলেন, আর তারপর হাতে ক্যাচটা ধরলেন, তখন কি সেটা একটা শুধুমাত্র দৌড় ছিল, একটা ক্যাচ ছিল? ওই যে ছোটবেলা থেকে তাকে পরিবারের বন্ধনগুলোকে ছিন্ন করে করে মাঠে যেতে হয়েছিল, পারিপার্শ্বিক পরিবেশকে তোয়াক্কা না করে ওই মাঠে যেতে হয়েছিল, যে কোচ প্রথম দিন থেকে একটা একটা করে সুতো বেঁধে ওই কৌরকে তৈরি করেছিলেন। এই সমস্ত মিলিয়েই তো সেদিনকে এই দৌড়টা ছিল। ওই যে সমস্ত বন্ধন যখন হয়ে গেল, when the weaving is done, the thread loses its entity. আমরা তখন হরমনপ্রীত কাউরকে দেখছি, তার এন্টিটিকে দেখছি, তার সেই সত্তাটাকে দেখছি, সেই বিজয়ীকে আমরা দেখছি। কিন্তু তার প্রত্যেক দিনের লড়াই, প্রত্যেক দিনের একটি একটি করে সুতো বাঁধা, প্রত্যেক দিনের একটা একটা করে গ্রন্থি, একটা একটা করে, সেটা তো আমরা চোখে পড়ছি না। আর ওই যে এই সমস্ত কিছু বড় বলতে হয়, অসীম ভট্টাচার্য বলেছেন যে গ্রন্থিতে কিছু ভুল ছিল, there are some faults in the knot. আমাদেরও তো মনে হয়, আমরা যখন পিছন ফিরে তাকাই, আমাদের পিছনের কাজের হয়তো কিছু ভুল ছিল। আমাদের নিজেদের রোজ যখন আমরা আয়নার সামনে গিয়ে দিনান্তে দাঁড়াই, আমাদের তো মনে হয় যে আজকে যে কথাটা আমি বলেছি সেটা তো অন্যভাবেই বলা যেত, সেটা তো না বললেই ভালো হতো। পরশু যে বন্ধুটার সঙ্গে আমি একটু খারাপ ব্যবহার করলাম, ওকে তো আমি ওইভাবে বছর না দিলেও পারতাম, আমি তো ওই কথাটাই অন্যভাবে বলতে পারতাম। এইরকম ভাবেই তো সবসময় মনে হয় যে গ্রন্থিতে কিছু ভুল ছিল, there are some faults in the knot. কিন্তু এই যে বাইল্যাঙ্গুয়েল কিন্তু শুধুমাত্র অনুবাদ নয়, এখানেও রবীন্দ্রনাথ আমাদের প্রতিকৃতি শেষের দিকে লিখেছেন না যে blow gently over my garden, wind of the southern sea, in the hour my love comes and calls to me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অমরণ। কোথায় এই যে দিকে হিনসনের যে ইংরেজি কবিতাটা, সেখানে কোথায় চুম্বন লেখা আছে? blow gently over my garden, wind of the southern sea, in the hour my love come and calls me. শুরু করলেন রবীন্দ্রনাথ, চুমিয়া যেও তুমি আমার বনভূমি। কবিতার অনুবাদ আক্ষরিক অনুবাদ নয়, ওই যে
প্রিয়াকে আসার জন্য যে মরুভূমিটা তৈরি করছে দক্ষিণ বায়ু, সেই দক্ষিণ বায়ুকে বলছেন তুমি তোমার আনন্দ চুম্বন এঁকে নাও, আমার প্রিয় তো আসবে ওই পথে। তাই তো ব্লো জেন্টলি ওভার মাই গার্ডেন হয়ে গেল, চুমিয়া যেও তুমি আমার কোনো তুমি। অসীম ভট্টাচার্যের এই কাব্যগ্রন্থ যদি মন দিয়ে পড়া যায়, তাহলে এরকম কিছু শব্দবন্ধের কাছে আমরা ফিরে ফিরে যাব। পাতা উল্টে পড়ার পরও মনে হবে ওই লাইনটাকে আরেকবার পড়ি, ওই লাইনটাকে পুনরায় দেখি, ওই শব্দটাকে আরেকবার দেখি। আমি একটা মাত্র উদাহরণ দেব। যখন আকর্ষ, গাছের আকর্ষ যখন ছিঁড়ে যাচ্ছে, অসীম ভট্টাচার্য লিখলেন সিভিয়ার টেন্ডেন্স, ওখানে সিভিয়ার শব্দটা ব্যবহার করলেন। আবার মোজ্জারেল্লা, ইতালির একটা বিখ্যাত খাবার, অন্নিতা রয়েছে, টুকরো রয়েছে, খুব প্রিয় খাবার। মোজ্জারেল্লা যখন খাওয়া হয় সুতোটা আস্তে আস্তে টানলে ছিঁড়ে যায়, এখানে ব্যবহার করলেন ডিয়ার। আবার জীবনের সৌভাগ্যের বন্ধন যখন অটুট রাখার কথা বলছেন, তখন অসীম ভট্টাচার্য লিখলেন আনব্রোকেন, প্রিজার্ভ আনব্রোকেন। এই রকম বুনতে বুনতে অসীম ভট্টাচার্য সুতো বুনতে প্রত্যেকটা পাতায় তার মেধার নিদর্শন রেখে গেছেন আমাদের জন্য। তাই যখন লিখছেন যে সুনেত্রা ছিল, সেটা হচ্ছে যে পাটন পাটলায় অসীম ভট্টাচার্য লিখলেন রঙিন হলো নতুন স্নান, রঙিন হলো নতুন স্নান। এটা অসীম ভট্টাচার্য এইতে লিখছেন ডায়েট ইন ব্রিলিয়ান্ট স্ট্রিটস। দেখুন ডায়েট ইন ব্রিলিয়ান্ট স্ট্রিটস, এই যে দেখুন নতুনটা হলো ব্রিলিয়ান্ট, নতুন শব্দটা হলো কিন্তু ডায়েট ইন ব্রিলিয়ান্ট স্ট্রিটস। আবার আমরা ঘুড়িতে দেখেছি, ঘুড়ির কথা এক্ষুনি বললাম, ঘুড়ি যখন চেত্তা খায়, আমরা চেত্তা বলি, সেখানে অসীম ভট্টাচার্য লিখলেন টু সেভ ইট ফ্রম হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ আপনাদের নিশ্চয়ই ইতিহাসের একটা ঘটনা মনে আছে, হিন্ডেনবার্গ বিমান দুর্ঘটনার কথা। বিমানটা যখন ল্যান্ডিং এর সময় এসেছিল তখন অকস্মাৎ ফল করেছিল। এই যে আকাশের যে বাতাস ওড়ার সময়ও তার সঙ্গে কখনো কখনো আকস্মিকভাবে বাতাস থাকলেও হঠাৎ ঘুড়িটা পারপেন্ডিকুলার হয়ে পড়তে শুরু করে। এই যে হঠাৎ আকস্মিক পতন, সেটাকে অসীম ভট্টাচার্য লিখলেন টু সেভ ইট ফ্রম হিন্ডেনবার্গ। এই যে আকস্মিক পতন, সেটাকে ব্যাখ্যা করতে অসীম ভট্টাচার্য লিখলেন হিন্ডেনবার্গ। কিন্তু কিছুদিন আগে আমাদের বিজয়া দশমী গেল, অসীমদা লিখলেন সব অধিষ্ঠান বাধা থাকে। অধিষ্ঠানের ইংরাজি করলেন অল প্রেজেন্সেস আর বাউন্ড বাই দ্য থ্রেড। অল প্রেজেন্সেস, আমি মুক্ত হয়ে পাতাগুলো বারবার উল্টেছি, এই শব্দগুলোর কাছে এসে থেমেছি, থেমে দাঁড়িয়ে দুবার তিনবার ভেবেছি, অসংখ্যবার ভাবার চেষ্টা করেছি, কত ভাবে কত ডাইমেনশনের উন্মুক্ত হয়েছে, কি অদ্ভুত ভাবে আমি বারবার, যেমন আরেকটি শব্দ গোপন কোন আঘাতে বৃন্তনত হয়েছে ভূমিটি, গোপন কোন আঘাতে বৃন্তনত। দেখুন বৃন্তচ্যুত নয়, বৃন্ত ক্ষত নয়, বৃন্ত নত। অর্থাৎ বৃন্ত নত হওয়া মানে সে প্রতিদিন তার ওই জীবনের বন্ধনটা, জীবনের সুতোটা অল্প অল্প করে মুছতে মুছতে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই বৃন্ত ক্ষত নয়, বৃন্তচ্যুত নয়, বৃন্ত নত। আমরা দেখি, আমরা অসীম ভট্টাচার্য যেটা দেখেন সেটাই লেখেন, কিন্তু লেখেন কিভাবে? তার লেখার পদ্ধতি হচ্ছে তিনি মেধা দিয়ে লেখেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে মেধা দিয়ে লেখা কাব্যগ্রন্থ, মেধার প্রয়োগ তার কাব্যগ্রন্থে। হ্যাঁ, তার মানে কি অন্য কিছু নেই? অবশ্যই আছে, আবেগ আছে, লেখা আছে, প্রকৃতি আছে, সমস্তই আছে, কিন্তু তার ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে মেধা। জীবনানন্দ দাশকে যদি আমরা বলি, তার ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে বোধ। রবীন্দ্রনাথকে যদি বলি, তার ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে তিনি আনন্দের উপাসক, মৃত্যুর মধ্যেও তিনি আনন্দ খুঁজে পেয়েছেন। তাই এই যে অসীম ভট্টাচার্যের এই বাইলাঙ্গুয়েজ কবিতার এই জাতিটা, এটা এক অর্থে বলতে গেলে আমার ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ার এক অসাধারণ জার্নি। আমার মনে হয় আপনাদের হাতেও যখন এই কাব্যগ্রন্থটা আসবে, তখন আপনারাও এক একটি পাতা এবং তার সাথে বাইলাঙ্গুয়েজ ইংরেজিটা পড়ার পর আবার আপনাদের ওইখানে ফিরে আসতে হবে। আসলে দক্ষ পাইলট সেটা টেকনিক্যাল,
অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত নিখুঁত ভাবে যে দক্ষ পাইলট সে নিখুঁত ভাবে তার টেকনিক্যাল মেজারমেন্ট করার পরও যখন বিমানটা ল্যান্ডিং করান তখন আপনাদের দূর থেকে দেখে আমাদের মনে হয় ঠিক পাখির ডানার মতো উপত্যকা নদীটার মাঝখান দিয়ে একটা অ্যালবাট্রস যেন উড়ে এসে বিমানবন্দর ছুঁয়ে গেছে। অসীম ভট্টাচার্য সেই দক্ষ পাইলট, তার এক হাতে যেমন তার ছন্দে ব্যাকরণে সুদক্ষ হাত রয়েছে, সেরকম পাশাপাশি রয়েছে সৌন্দর্য বোধ। সুতো গ্রন্থির প্রত্যেকটা পাতায় তার অবর্ণনীয় পরিচয় আপনারা নিশ্চয়ই পাবেন। ভালো থাকবেন।